আজকের আমার ভিডিও ক্লাসে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এসএসসি ২৭ ব্যাচের, হ্যাঁ, ৬ষ্ঠ অধ্যায় পদার্থবিজ্ঞান। বস্তুর উপর তাপের প্রভাব। এই অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো কঠিন পদার্থের প্রসারণ। এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে তাপ প্রয়োগ করলে পদার্থ প্রসারিত হয়, বা তাপ প্রসারণ করলে সংকুচিত হয়। তো এক্ষেত্রে এক এক ধরনের পদার্থের প্রসারণ দেখা যায়। ঠিক আছে? বিভিন্ন পদার্থের প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ একরকম, তরল পদার্থের প্রসারণ একরকম, গ্যাসীয় পদার্থের প্রসারণ একরকম। তো সেই আঙ্গিকে আমরা আজকে কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো কঠিন পদার্থের প্রসারণ বলতে বিভিন্ন পদার্থের বিভিন্ন রকম হয়। কিন্তু আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি সেটা কিভাবে কঠিন পদার্থের প্রসারণ কিরকম হয়। তো এই ক্ষেত্রে আমি একটা চিত্র আঁক করছি তোমার এখানে একটা লোহার দণ্ড এবং পিতলের দণ্ড দুটাকে একত্রিত করে দ্বিধাতব দণ্ড তৈরি করা হয়েছে। দ্বিধাতব দণ্ড তৈরি করা হয়েছে। তো উপরে দেওয়া আছে লোহা আর নিচে দেওয়া আছে পিতল। ঠিক আছে? আমরা যদি এই দণ্ডটাকে স্বাভাবিক অবস্থায় কিন্তু দণ্ডটা সোজা সোজা একদম সোজা, কিন্তু যদি আমরা এখানে তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করি, ঠিক আছে? তাপ প্রয়োগ করলে কি হবে? সেটা হলো আমরা জানি লোহার চেয়ে পিতলের প্রসারণ ক্ষমতাটা বেশি। এই জন্য কি যে পিতলটা দেখো নিচের দিকে পিতল বেশি প্রসারিত, পিতল কি বেশি প্রসারিত। তাপ প্রয়োগ করলে দেখা যাচ্ছে যে পিতলের প্রসারণটা লোহার প্রসারণ থেকে বেশি। এই কারণে কি হচ্ছে পিতলটা বেশি প্রসারিত হচ্ছে। আবার আমরা যদি তাপ অপসারণ করি, তাপ অপসারণ বা নিম্ন তাপমাত্রায় দেখা হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আবার পিতলের সংকোচন ক্ষমতাও কি বেশি। এই জন্য লোহার থেকে পিতলটা বেশি সংকুচিত হয়। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে বিভিন্ন পদার্থের প্রসার কি হয় বিভিন্ন রকম। এটা কিন্তু আমরা দেখতে পেলাম যে লোহা এবং পিতলের যে দ্বিধাতব দণ্ডটা তৈরি করা হয়েছে, এর মাধ্যমে প্রমাণ হলো যে বিভিন্ন পদার্থের প্রসারণ কিরকম হয়, বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে? তো আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হলো, আমরা একটা বিষয় দেখবো সেটা হলো কঠিন পদার্থের প্রসারণ। যদি আমরা ক্লাসিফিকেশন করি, যদি আমি ভাঙি কঠিন পদার্থের প্রসারণ তিন ধরনের হয়, তিন ধরনের আমরা কঠিন পদার্থের প্রসারণ করি। কি কি? একটা হলো দৈর্ঘ্য প্রসারণ, ঠিক আছে? আর একটা হলো ক্ষেত্র প্রসারণ, আর একটা হলো আয়তন প্রসারণ। ওকে, তো আজকে আমরা এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো। দৈর্ঘ্য প্রসারণটা আসলে কিরকম হয়, ক্ষেত্র প্রসারণটা কিরকম হয়, এবং কি আয়তন প্রসারণটা কিরকম হয়। তো প্রথম যে বিষয়টা সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ, এটা নিয়ে আলোচনা করবো আমাদের। দৈর্ঘ্য প্রসারণ, তো মনে করো আমরা এখানে একটা লোহার দণ্ড নিচ্ছি, ঠিক আছে? লোহার দণ্ড, তো দৈর্ঘ্য প্রসারণের বিষয়টা কিরকম, যে আমরা যদি কোনো একটা বস্তুর মধ্যে তাপ প্রয়োগ করি, যদি এর দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয়, তাহলে সেটাকে আমরা দৈর্ঘ্য বরাবর যদি বৃদ্ধি পায়, তাহলে সেটাকে আমরা কি বলি, দৈর্ঘ্য প্রসারণ। ঠিক আছে? তো আমরা এই যে দণ্ড আনছি লোহার দণ্ড, হ্যাঁ, ধরো প্রাথমিক অবস্থা এই লোহার দণ্ডটা হলো যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা হলো আমি L1 ধরলাম, L1। তো এখানে আমি কি বলবো, এর একটু এখানে তাপ দেবো, ধরো T1 তাপ প্রয়োগ করবো। L1 একটা দৈর্ঘ্য লোহার দণ্ড, সেখানে আমি T1 তাপ প্রয়োগ করবো। কি তাপ প্রয়োগ করছি? T1 তাপ প্রয়োগ করার ফলে এই দণ্ডটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বুঝলাম? এই দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে বৃদ্ধি পাওয়ার পর এই যে নতুন দৈর্ঘ্যটা L2 স্বাভাবিক, নতুন দৈর্ঘ্য কি হচ্ছে আমার L2। এখানে যদি আমার তাপমাত্রা T1 হয়, শেষে যদি তাপমাত্রা T1 থাকবে না, তখন তাপমাত্রা হবে কি? ঠিক আছে? তাহলে আমাদের, আমি যদি এখানে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাই এটা যদি আমি বের করতে চাই, তাহলে কি করবো? দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা কিভাবে শিখবো, যে দৈর্ঘ্য বৃদ্ধি আমি ডেল এর দ্বারা ভাগ করি। ডেল এর
আমরা কিভাবে পাবো? L2 মানে হলো L1 সম্পূর্ণ যে নতুন দৈর্ঘ্যটা হলো সেখান থেকে আমি আদি দৈর্ঘ্য L1 মানে হলো শুরুর দৈর্ঘ্য, দ্যাট মিন্স আদি দৈর্ঘ্য। আদি আর L2 হলো শেষ দৈর্ঘ্য বা এটা চূড়ান্ত দৈর্ঘ্য বলা যায়, ঠিক আছে? T1 এটা বলা হয় আদি তাপমাত্রা, কি বলা হয়? আদি তাপমাত্রা। আর T2 শেষ তাপমাত্রা বা বলা হয় চূড়ান্ত তাপমাত্রা। দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো আমার L ডেল L ইকুয়াল আমরা পাইলাম হলো L2 মাইনাস L1, ঠিক আছে? এখন মানে তাপমাত্রাটাও পরিবর্তন হচ্ছে, তাই তো? তাপমাত্রা স্থির ছিল না, তাপমাত্রাও তো পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা পরিবর্তন আমি কি হয়ে গেল? চলো ডেল টি ইকুয়াল আমি লিখতে পারি T2 মাইনাস হলো T1 সিম্পল, ঠিক আছে? তাপমাত্রার যে পরিবর্তন হলো সেটা হলো ডেল টি ইকুয়াল পাবো আমি T2 মাইনাস হলো T1। তো এখানে একটা বিষয় সেটা হলো যে হিসাব করে দেখা গেছে, হিসাব করে দেখা গেছে যে এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হলো, দ্যাট মিন্স এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা, এই যে দৈর্ঘ্য বৃদ্ধি, এই ডেল এল, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা আদি দৈর্ঘ্য দ্যাট মিন্স L1 এবং তাপমাত্রার যে পরিবর্তন ডেল টি এর গুণফলে কি হয়? হিসাব করে দেখা গেছে আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা পরিবর্তনের গুণফলে কি হয়? সমানুপাতিক হয় এই দৈর্ঘ্য পরিবর্তনটা বা দৈর্ঘ্য যে বৃদ্ধিটা হয়, ঠিক আছে? তাহলে আমি এখানে কি লিখতে পারি? ডেল এর পরিবর্তে আমি লিখতে পারি হলো L2 মাইনাস L1 সমানুপাতিক চিহ্ন তুলে দিলে তোমরা সবাই জানো সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কি ঘটনা হয়? সমান সমান আসে এবং সমানুপাতিক দৈর্ঘ্য হচ্ছে আলফা, ঠিক আছে? L1 এই ডেল টি পরিবর্তে আমি কি করব? T2 মাইনাস T1 সিম্পল। এখানে এই আলফাকে বলা হয় সমানুপাতিক, কি বলা? সমানুপাতিক। আলফাকে সমানুপাতিক দৈর্ঘ্য বলা হয় এবং আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। আলফা কি বলবো আমরা? দৈর্ঘ্য প্রসারণ সহগ বলবো। আলফা কি বলবো আমরা? দৈর্ঘ্য প্রসারণ সহগ বলবো, ঠিক আছে? তাহলে আমি আলফাটাকে নিয়েছি, তাহলে আলফা L2 মাইনাস L1 ডিভাইডেড বাই হলো L1 ইন্টু T2 মাইনাস এইগুলো আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ এর ইকুয়েশন, ঠিক আছে? মাথায় রাখতে হবে সিম্পল। আলফা ইকুয়াল L2 মাইনাস L1 ডিভাইড বাই হলো L1, ঠিক আছে? L1 ক্লিয়ার? তাহলে এখানে দেখো এখানে একটা বিষয় আছে সেটা হলো আলফা কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগের ডেফিনিশন দেখি। দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে যদি আমি এই যে শুরুতে যে ধরনের স্থান বলা দরকার শুরুতে এই বন্ধ, তাই না? এই ধরনের দৈর্ঘ্য যদি 1 মিটার, কত মিটার? 1 মিটার। আমি যে তাপমাত্রা বাড়াইছি সেটা যদি 1 কেলভিন, যেহেতু 1 কেলভিন, তাহলে এর দৈর্ঘ্য বৃদ্ধি যতটুকু হচ্ছে সেটাকে বলবো আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ। কথা বলছি, বোঝা গেছে? আমি আবার বলতেছি 1 মিটার দৈর্ঘ্যে কোন কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে সেটাকে বলবো আমরা তার দৈর্ঘ্য প্রসারণ সহগ। কথাটি বুঝছো আমার? একদম ক্লিয়ার। এখন দেখো আমরা আলফা ইকুয়াল পেলাম L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 T2 মাইনাস T1। নরমালি আমরা জানি যে দৈর্ঘ্য যে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি হোক দৈর্ঘ্য হোক দৈর্ঘ্য হোক এটা হলো মিটার, কি মিটার? আর আদি দৈর্ঘ্য এটা হলো মিটার। আর তাপমাত্রা পরিবর্তন ডেলটি তাপমাত্রা এটা হলো কেলভিন। এখানে মিটার মিটার পাবো 1 কেলভিন, দ্যাট মিন্স লেখা যায় কেলভিন ইনভার্স 1। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ যে আসলো এই জায়গা হলো ক্লিয়ার? আমি কি যতটুকু বললাম এতটুকু বুঝাতে পারছি? ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমরা ক্ষেত্র প্রসারণ নিয়ে আসা, ঠিক আছে? তবে
এখানে আমি আর একটা কাজ করতে পারি, চল দেখো এই সমীকরণটা আমি আর একটু লিখতে পারি। আমরা দেখলাম যে ধ্রুবক সরণ সহগের ক্ষেত্রে আমরা আলফা ইকুয়াল পেলাম কি L2 - L1 ডিভাইডেড বাই L1 T2 - T1, তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারি কি L2 - L1 ইকুয়াল আর আমি গুণ করব, ঠিক আছে, আলফা L1 T2 - T1, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি L2 ইকুয়াল লিখতে পারি কি এই L1 প্লাস হবে, মিন্স L1 প্লাস আলফা L1 T2 - T1 লেখা যাচ্ছে সুন্দর। এখানে আমি L1 কমন লেখা হবে 1 প্লাস আলফা ইনটু T2 - T1, ঠিক আছে। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। আমি L2 ইকুয়াল পেলাম, অনেক সময় আমাদের কোনো চূড়ান্ত ধরে রাখতে পারি, তখন আমরা এই সূত্র লিখতে পারি L2 ইকুয়াল L1 ইনটু 1 প্লাস আলফা T2 - T1, ঠিক আছে। কথা বুঝেছেন আমি? ক্লিয়ার? এবার আমরা ক্ষেত্র তো ক্ষেত্র প্রসারণ সহগের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা একটা বর্গাকার অবস্থা, ঠিক আছে, দৈর্ঘ্য অবস্থা। মনে করো এরকম একটা অবস্থা, বললাম এই যে বর্গাকার অবস্থাটা আমরা এখানে আলোচনা করতেছি ক্ষেত্র প্রসারণ সহগ, এই যে ক্ষেত্র প্রসারণ সহগ, ঠিক আছে। এবার আমরা আলোচনা করবো ক্ষেত্র প্রসারণ সহগ। বললাম শুরুতে এই যে আমি বস্তুটা নিয়েছি এর বস্তুটার ক্ষেত্রফল হলো A1, কত A1 শুরুতে ক্ষেত্রফল হবে। তো ওখানে আমি T1 তাপমাত্রা ধরে বাড়াইলাম, ঠিক আছে। তাহলে এখানে যে এর ক্ষেত্র প্রসারণ হবে তাপমাত্রা বাড়লে তো ক্ষেত্র প্রসারিত, তাই তো? প্রসারিত বললাম তাপমাত্রা বাড়ানোর পর এর যে প্রসারণ হবে সেটা হবে A2 এবং এক্ষেত্রে এর নতুন তাপমাত্রা হবে সেম ভাবে আমরা কিভাবে দেখো যে এখানে সেম যে হিসাব করে দেখা যাচ্ছে হিসাব করে দেখা যাচ্ছে যে এই আমরা এখানে লিখতে পারি, তাহলে এখানে ক্ষেত্রফল প্রসারণ কত বলবো ডেল A ইকুয়াল লিখতে পারি আমি কি A2 মাইনাস হলো T1 আর তাপমাত্রা পরিবর্তন কিরকম হচ্ছে A2 মাইনাস T1, তাহলে আমি লিখতে পারি, তাই তো? তো এখানে সেম কথা যে হিসাব করে দেখা গেছে এই যে দৈর্ঘ্য আসলে ক্ষেত্রফল বৃদ্ধিটা হলো ডেল এ, এই ক্ষেত্রফল বৃদ্ধিটা কি হবে আদি ক্ষেত্রফল এবং তাপমাত্রা পরিবর্তনের গুণফল কি হবে সমান, ঠিক আছে। তো এখান থেকে আমি কি লিখতে পারি ডেল এর পরিবর্তে আমি লিখতে পারি হলো A2 মাইনাস A1 আলফা সমানুপাতিক চিহ্ন তুলে দিলে সমানুপাতিক ধ্রুবক হয়ে যাবে এবং সমান সমান এখানে সমান বিটা, বিটা এই বিটা সমানুপাতিক ধ্রুবক এবং একে ক্ষেত্র প্রসারণ সহগ বলা হয়। তাহলে আমি এখানে লিখতে পারি A1 আর ডেল টি পরিবর্তে আমি লিখতে পারি T2 মাইনাস T1, সেম নিয়ম। তুমি যদি একটা বুঝো তাহলে তোমার তুমি ক্ষেত্র প্রসারণ বুঝতে পারবা এবং আয়তন প্রসারণ বুঝতে পারবা, ঠিক আছে, কোনো ব্যাপার। তাহলে এখানে দেখো তাহলে আমি কি লিখতে পারি যে বিটা ইকুয়াল লিখতে পারি কি আমি A2 মাইনাস A1 ডিভাইড বাই কি A1 T2 মাইনাস T1, ঠিক আছে। আচ্ছা আমি যদি এখান থেকে এই যে বিটা পাইলাম, বিটাকে বলবো আমরা কি ক্ষেত্র প্রসারণ সহগ, কি বলবো আমরা ক্ষেত্র প্রসারণ সহগ, ঠিক আছে। বিটা বলবো আমি ক্ষেত্র প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে? তাহলে আমরা বলবো আমি যে প্রথমে এই যে বস্তুটা নিচ্ছি এই বস্তুটা যদি ক্ষেত্রফল 1 বর্গ নিতে পারি এবং এখানে যদি তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াই তাহলে এর ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে, তাকে বলবো কি ওই বর্গের ক্ষেত্র প্রসারণ সহগ। কথা বুঝছো? তো এখান থেকে আমি এর যদি একক নির্ণয় করতে আর এখন ক্ষেত্র প্রসারণ সহগের একক নির্ণয় করব, তাহলে সেম নিয়মে ক্ষেত্রফল এর হলো বর্গ মিটার,
আদি ক্ষেত্রের মান বর্গমিটার, তাপমাত্রা পরিমাণ কেলভিন, কাটো, তাহলে হবে 1 ভাগ কেলভিন, দ্যাট মিন্স দেখা যাবে কেলভিন ইনভার্স। তাহলে এটাকে বলবো আমরা কি ক্ষেত্র প্রসারণ সহকের একক কেলভিন ইনভার্স 1। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে দৈর্ঘ্য প্রসারণ সহকের একক যেটা, ক্ষেত্র প্রসারণ সহকের একক। তাহলে আমি ক্ষেত্র প্রসারণ সহকের থেকে আমি কি পেলাম সূত্র, যে কিছু কি পেলাম, বিটা ইকুয়াল a2 minus a1 divided by a1 into a2 minus a1। বুঝছো কি আমার কথা, বুঝছো কি? এতটুকু বুঝছো সবাই? এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ সহগ আলোচনা করলে ক্ষেত্র প্রসারণ সহগটা আমরা ক্লিয়ার হবে। ওকে, প্রসারণ সহগ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে এটা আমি বুঝলাম আয়তন প্রসারণ সহগ, এটা নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে? তাহলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ গেল, ক্ষেত্র প্রসারণ সহগ গেল, এখন আমরা কি লিখবো? ক্ষেত্র প্রসারণ গেলে এখন লিখবো আমরা আয়তন প্রসারণ। ওকে, আয়তন প্রসারণ এই বিষয় নিয়ে আলোচনা করবো। আয়তন, তো আয়তন প্রসারণের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা এমন একটা বস্তু নিব যার দৈর্ঘ্য বস্তুটা 5, ঠিক আছে? ঠিক আছে, আমরা এরকম একটা বস্তু নিলাম, যার দৈর্ঘ্য বস্তু আছে, ঠিক আছে? তো বললাম এই বস্তুটার প্রাথমিক অবস্থায়, কি অবস্থায়? প্রাথমিক অবস্থায় এর আয়তনটা হলো v1, v1। তো আমি এখানে t1 তাপমাত্রা পাইলাম, তাহলে কি হবে, এর আয়তন বৃদ্ধি পাবে, কি হবে? আয়তন বৃদ্ধি পাবে, ঠিক আছে? আয়তন হবে বৃদ্ধি। তাহলে এর আয়তন যে বৃদ্ধি পাইল তাহলে t2 v2 এবং তাপমাত্রা হলো কি t2। এখানেও আমরা যে সেটা যে হিসাব করে দেখা গেছে, হিসাব করে দেখা গেছে এই যে আমাদের আয়তন যে বৃদ্ধি হলো তার ডেল ভি ইকুয়াল আমরা লিখতে ভি2 মাইনাস ভি1, সেম নিয়ম ডেল ভি ইকুয়াল ভি2 মাইনাস ভি1 আর ডেল ভি ইকুয়াল লিখতে পারি ভি2 মাইনাস ভি1, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখব? এখন আমরা এখন এখানে যে বিষয়টা লিখব সেটা হলো এই যে আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি, এই আয়তন বৃদ্ধিটা কি আদি আয়তন এবং কি তাপমাত্রা পরিবর্তনের গুণফলের সমানুপাতিক। কথা ক্লিয়ার? এখন দেখো আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে আয়তন বৃদ্ধি পাইলো, এই আয়তন বৃদ্ধিটা আমি কি লিখতে পারবো? v2 মাইনাস হলো v1 সমান সমান, আমরা জানি সমানুপাতিক চিহ্ন তুলে সমানুপাতিক ধ্রুব বসে তারপর গামা v1 আর ডেল টি বলে লিখতে পারি আমি t2 মাইনাস t1, সিম্পল একই নিয়ম, জাস্ট একটু বুঝতে হবে। তাহলে এখন আমি কি করবো? এখন দেখো এই গামাটার এই জিনিসটা গামা কি করবো? v2 মাইনাস হলো v1 ডিভাইডেড বাই হলো v1 ইনটু হলো v2 মাইনাস t1। তাহলে এই গামাটাকে আমরা কি বলবো? গামাটাকে বলবো আমরা আয়তন প্রসারণ সহগ। কি বলবো? আয়তন প্রসারণ। গামাকে বলবো আমরা কি? আয়তন প্রসারণ সহগ। তাহলে গামাকে যদি আমি আয়তন প্রসারণ সহগ বলি তাহলে গামার এক কি হবে? একক। ঠিক আছে? আমরা জানি যে এই যে আয়তন, আয়তনের একক হলো ঘনমিটার, আদি আয়তন ঘনমিটার, তাপমাত্রা পরিবর্তন কেলভিন, পাঠক তাহলে 1 ভাগ কেলভিন লেখা যায় কেলভিন ইনভার্স 1। তার মানে আমরা দেখলাম যে আয়তন প্রসারণ সহগ একক হলো কেলভিন ইনভার্স 1। তার মানে এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ঠিক আছে? দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে এই দৈর্ঘ্য প্রসারণ যে সহগটা আছে এর একক হলো কেলভিন ইনভার্স 1, ক্ষেত্র প্রসারণ সহগ এরও একক কেলভিন ইনভার্স 1, আয়তন প্রসারণ সহগ এরও একক হলো কেলভিন ইনভার্স 1। কথা বলেছেন? তাহলে এরও একক
এটা কোনো সহগে কেলভিন ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তাহলে আমরা আয়তন প্রসারণ সহগ পাইলাম, এর ডেফিনিশনটা কি, এর অ্যাকচুয়াল ডেফিনিশনটা কি? এর ডেফিনিশনটা হচ্ছে যে আমরা যদি 1 ঘনমিটার বিশিষ্ট কোনো বস্তু, কোনো কঠিন বস্তুর তাপমাত্রা আয়তন বিশিষ্ট আর কি, কোনো কঠিন বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়ে, কত বাড়ে? 1 কেলভিন। 1 কেলভিন বাড়লে এর আয়তন যতটুকু বৃদ্ধি পাবে, এর আয়তন যতটুকু বৃদ্ধি পাবে সেটাকে বলবো আমরা একটা আয়তন প্রসারণ সহগ। ঠিক আছে? তো এটা মোটামুটি হলো আমাদের আয়তন প্রসারণ সহগের বিস্তারিত আলোচনা। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমাদের মনে রাখতে হবে। কিরকম? হিসাব করে আরো একটা বিষয় দেখা গেছে যে আমরা যে ক্ষেত্রফল প্রসারণ সহগ পেলাম বিটা, এই বিটা কিন্তু দৈর্ঘ্য প্রসারণ সহগের কিন্তু দ্বিগুণ। দৈর্ঘ্য প্রসারণ কি হয়? দ্বিগুণ হয়। এবং আমরা যে আয়তন প্রসারণ সহগ পেলাম গামা, এটা দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ হয়। সম্পর্কটা মনে রাখতে হবে। বিটা দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ, গামা দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ। ঠিক আছে? তাহলে আমরা এই যে কঠিন পদার্থের যে প্রসারণটা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এখান থেকে আমি মোটামুটি ভাবে 3টা সমীকরণ আমি পাইছি। কিরকম? আলফা ইকুয়াল পাইছি আমি L2 মানে L1 ডিভাইড বাই L1, T2 মাইনাস হলো T1। 2 নাম্বার বিটা ইকুয়াল আমি পাইছি A2 মাইনাস A1 ডিভাইড বাই হলো A1 T2 মাইনাস T1। ওকে, 3 নাম্বার আমি যে পাইছি সেটা হলো গামা ইকুয়াল আমি পাইছি V2 মাইনাস V1 ডিভাইড বাই হলো V1 ইনটু V2 মাইনাস V1। ওকে, এই তিনটা সূত্র বা এই তিনটা সমীকরণ আমাদের কি করতে হয়? সূত্র তিনটা ভালোভাবে মাথায় রাখতে হবে। যে আলফা ইকুয়াল L2 মাইনাস L1 ডিভাইডেড বাই হলো L1 T2 মাইনাস T1, বিটা ইকুয়াল T2 মাইনাস A1 ডিভাইডেড বাই হলো A1 ইনটু T2 মাইনাস T1, গামা ইকুয়াল V2 মাইনাস V1 ডিভাইড বাই হলো V1 T2 মাইনাস T1। ঠিক আছে? এই তিন সূত্রতে আমাদের কি করতে হবে? কিছু গাণিতিক বিষয়গুলোকে সমাধান করতে হবে। এই হলো আমাদের কঠিন পদার্থের প্রসারণ। তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো, আমি আশা রাখবো যে আশা করবো যে তোমাদের এই বিষয়টা বস্তুর উপর তাপপ্রবাহ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে কঠিন পদার্থের প্রসারণ রিলেটেড যত প্রশ্ন আসে তোমরা সলভ করতে পারবে বা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? আজকে মানে সবাইকে ধন্যবাদ।